যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ সাব্বির পুরান ঢাকার গ্যান্ডরিয়া থেকে বলছি। আমি আপনার ভৌতিক কথার ভৌতিক দুনিয়ার একজন নিয়মিত শ্রোতা। ভৌতিক কথায় আমি 245তম এপিসোডে এটি বানত করা ঘোড়ার ঘটনা দিয়েছিলাম। এখন থেকে আমি নিয়মিত ভৌতিক দুনিয়ায় ঘটনা দেওয়ার চেষ্টা করব। যদি ঘটনাগুলো ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। দুঃখিত, কথা বলে ফেললাম বেশি, এখন সরাসরি ঘটনায় চলে আসি। আর বানানে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটা আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার বন্ধুর নাম জসিম। আমাদের পুরান ঢাকায় সাকরাইন উৎসব হয়। যারা পুরান ঢাকায় থাকে তারা সবাই সাকরাইন এর সম্পর্কে মোটামুটি ভালো করেই জানেন। আর যারা জানেন না তাদেরকে বলছি, এই দিনে আকাশে ঘুড়ি উড়ানো হয় আর সন্ধ্যায় আতশবাজি সহ ফানুস দিয়ে ভরে যায় পুরো আকাশটা। ঘটনাটি ঘটে সাকরাইনের রাতের বেলা। আমি আমার নিজের মতো করে বলছি। 2012 সাল, আমার বয়স তখন 13 বছর। সারাদিন ঘুড়ি উড়িয়ে সন্ধ্যার পর আশেপাশে আতশবাজি আর ফানুস দেখছিলাম। তখন আমার বয়স কম থাকার কারণে আতশবাজি ফানুস এগুলো ফোটানোর অনুমতি ছিল না, তাই আর চারিদিকে আতশবাজি দেখতে দেখতে রাত করে ফেলি। এমন অনেক সময় পার হয়ে যায়। ছাদ থেকে যখন নিচে নামবো ঠিক তখন দেখি ছাদের দরজা লাগানো ভেতর থেকে। অনেক কষ্ট করি আম্মুকে ডাকার জন্য, কিন্তু মুখ থেকে কোনো আওয়াজই যেন আসছিল না। তারপর কি হয়েছে আমার আর মনে নেই। আমি আম্মুর থেকে শুনেছিলাম। আম্মুর মতো করে বলছি, রাত যখন 10:30 বাজে তখন তোর ডাকতে আমি ছাদে যাই। আমি এসে দেখি তোর কোথাও দেখা যাচ্ছে না। আমি ডাকতে ডাকতে যখন নিচে নেমে আসবো তখন হঠাৎ হাসির আওয়াজ পাই। আর হাসির আওয়াজটা শুনে একটা চিপায় তাকাই আর দেখি ওইদিকে তুই অন্ধকারে বসে আছিস। নিজের মাথার চুল নাড়াচ্ছিলি তুই আর হাসছিলি। আমি এই অবস্থা দেখে রীতিমতো ভয় পেয়ে যাই আর বুঝতে পারি কিছু একটা হয়েছে তোর। এরপর তোকে রুমে নিয়ে যায়। তখন তুই হাসছিলি। তোর সাথে সবাই কথা বলছিল, কিন্তু তুই কারোর সাথে কথা বলছিলি না, শুধু এক মনে হেসে যাচ্ছিলি। এরপর তোকে আমি হুজুরের বাসায় নিয়ে যাই। হুজুর এর বাসায় ঢোকার সময় তুই বললি, আম্মু উনি আসবো না, এই যে দাঁড়ায় আছে। ছাদের থেকে নামার পর তুই প্রথম কথা বলেছিলি, আর এই কথা শুনে আমি বুঝে যাই তুই খারাপ কিছু নজরে পড়েছিস। তারপর হুজুরকে সব ঘটনা করে বলি। হুজুর একটু সময় নিয়ে বলল, তোকে নাকি একটা পেতনি ভর করেছে। আর যখন তুই ঘুড়ি উড়াচ্ছিলি তখন ঘুড়ি উড়ানোর সময় সুতো টান দিচ্ছিলি, তখন ওই সামনের গাছের ডাইনে চুলে টান লাগে। আর ওই গাছে আরো 20 বছর আগে এক মহিলা ফাঁস দিয়ে মারা গিয়েছিল। আর এই আত্মা আশেপাশের চালেই থাকে। তারপর আমাদের ছাদে নুপুর পরে হাঁটার আওয়াজ করত, আবার অনেক সময় দৌড়াদৌড়ির আওয়াজও আসতো। আবার ঘটনায় চলে আসি। ওই পেতনির চুল টান লাগার কারণে তোর উপরে চলে আসে। তারপর হুজুর কিছু পানি পড়া দেয় আর কিছু তাবিজ দেয় আর বলল 40 দিন সন্ধ্যা আর দুপুরে ছাদের সামনেও না যেতে। এরপর বাসায় আসার পর সবকিছু ঠিকঠাক ছিল। কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? মূলত ঘটনা শুরু এখান থেকে। হুজুর তাবিজ দেওয়ার পর আমার আর কোনো সমস্যা হয়নি। ছোট ছিলাম, এত কিছু ভাবিনি। তাবিজ দেওয়ার পর সুস্থ হয়ে সবকিছু ভুলে যায়। মনে ছিল না ছাদে গেলে ক্ষতি হতে পারে। তারপর কিছুদিন ভালো কাটার 10 থেকে 12 দিন পর জানালার দিকে তাকিয়ে বুঝতে পারি আমাদের ছাদে একটা ঘুড়ি পড়েছে। তা দেখে দৌড় দিয়ে ছাদের উপরে ঘুড়িটা নিয়ে নিচে নেমে যায়। তখন কিছুই হয়নি, কিন্তু রাতে যখন সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যাবে তখন শুরু হলো আসল ঘটনা। আমি আবারও হাসতে থাকি আর চুল ধরে নাড়তে থাকি। আমার এই অবস্থা দেখে ভাইয়াকে ডাক দেয়। তখন আমার ভাই আমাকে অনেক ছাড়ি দেয় আর আমি অনেক বেশি খারাপ ব্যবহার করার কারণে আমাকে একটা থাপ্পড় দেয়। তখন আমিও অনেক জোরে জোরে হাসতে থাকি আর একটা সময় অজ্ঞান হয়ে যায়। তারপর সবাই পাশে বসেছিল। হঠাৎ আম্মু দেখতে পায় আমি খাটে দাঁড়িয়ে হাওয়ায় ভাসছি। এটা দেখে আম্মু জোরে জোরে সূরা পড়ে, আমাকে টান দিয়ে খাটে শুইয়ে দেয়। তারপর ভাইয়াও ভয় পেয়ে যায়। এরপর আমার কাছে এসে ভর করা ওই পিশাচ তাকে বলে উঠলো কি করলে চলে যাবে। তারপর আমি আমার ভাইকে বলি,
রাত 12টার পর নদীতে নৌকা নিয়ে একা গিয়ে হাত থেকে 1 ফোঁটা রক্ত আর 2 কিচি বৃষ্টি নদীতে দিতে হবে। যদি এমন হয় তাহলে আমাকে ছেড়ে দিবে। তখন এইটা শুনে আমার ভাইও একদম রাজি হয়ে যায়। আম্মু এর মাঝে হুজুরকে কল দিয়ে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে হুজুর বলল, না 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 না, কোনোভাবে আপনার বড় ছেলেকে এক নদীতে যেতে দেবেন না, কেমন? ওই ওই পেতনি আপনার বড় ছেলেকে নদীতে মারার জন্য একা ডাকছে, কথাটা বুঝতে পারছেন? আর আপনার বাসায় বেশি বেশি কোরআন তেলাওয়াত পড়ুন, সূরা পড়ুন, এতে আপনার ছেলে ক্ষতি করতে পারবে না, ঠিক আছে? আর আমি যে তাবিজটা দিয়েছিলাম ওই ছাদে যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে, আমি এখন আর কিছু করতে পারবো না, আপনারা ভালো কোনো কবিরাজ দেখান, কেমন? এই বলে হুজুরের সাথে কথা শেষ করলো আমার আম্মু। এরপর আমার সামনে বসে সূরা আর কোরআন পড়তে পড়তে সারাটা রাত চলে যায়। পরের দিন সকালে এক পরিচিত কবিরাজের কাছে চলে গেলে উনি সবকিছু শুনে বলল রাতে আসবে, আর আমাদের বলল 2টা মাছ কিনে রাখতে, যে মাছের আইসটা বড়। তারপর মাছ কিনে রাখে বাসায়। রাতে কবিরাজ আসার কিছুক্ষণ পর কাঁচা 2টা মাছ ওই গাছের সামনে দিয়ে আসে। এরপর আর কোনো সমস্যা হয়নি। বিশ্বাস করবেন নাকি জানি না, কিন্তু ঘটনাটা 100% সত্যি ঘটনা। প্রমাণ লাগলে আমি সব প্রমাণিত দিব। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। এতে আমি মোহাম্মদ সাব্বির বলছিলাম। ভৌতিক দুনিয়া। হে সাব্বির ভাই, ও মাই গড, অনেকদিন পর আপনার একটা স্টোরি পেলাম এখানে। মানে দ্যাট ইজ আ বিউটিফুল থিং হ্যাপেন্ড অন ভৌতিক কথা, যে ভৌতিক দুনিয়া বেসিক্যালি। বিকজ আপনার স্টোরি পেলাম এখানে, এটা আমার জন্য অনেক বড় বিষয়। বিকজ আপনি ভৌতিক কথার অনেক পুরনো একজন লিসনার এবং স্টোরি টেলার, আমি বিলিভ করি। বিকজ অনেক আগে থেকে আপনি স্টোরি দিয়েছেন এবং আমার এটা বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস যে আপনার কাছে আরো দারুণ দারুণ ঘটনা আছে। আপনি দেরি করবেন না ভাই, আপনার স্টোরি কিন্তু অনেক সুন্দর ছিল এবং সুন্দর করে ঘটনাটা গুছিয়ে লেগেছেন। মাশাআল্লাহ, আপনার এরকম ঘটনাই আমার দরকার বেসিক্যালি আপনার কাছ থেকে ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর এ বিউটিফুল স্টোরি। এবং আমি আশা করছি আপনাদের সবার কাছে ঘটনাটি অনেক ভালো লেগেছে এবং ভালো লাগার মতনই একটা ঘটনা ছিল। কারণ আমরা মোটামুটি বিলিভ করি জিন আছে এবং খারাপ জিন আছে, যেমন ভালো জিন আছে, যেমন পিশাচ জিন। আমরা পিশাচ মানে খারাপ জিনগুলোকে আমরা পিশাচ জিন বলি বেসিক্যালি। এরা কিন্তু মানুষকে আক্রান্ত করতে পারে, ইটস ভেরি ইজি ফর দেম, ঠিক আছে? যে কোনো মানুষকে কিন্তু মুহূর্তে কিন্তু তারা ধোকা দিয়ে তারা নিজেদের আয়ত্ত নিতেই পারে। এটা কিন্তু বড় কোনো ইস্যু না। এবং এখানে এই ঘটনা কিন্তু সেটাই হয়েছে। দ্যাট ইজ আ মেসমারাইজিং স্টোরি, দ্যাট ইজ আ বিউটিফুল স্টোরি। আমি মনে করি অসাধারণ এক ঘটনা ছিল ভাই, অনেক বেশি ভালো লাগলো এবং আমি আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা কমেন্ট করে জানালে অবশ্যই দারুণ দারুণ সব ঘটনা কিন্তু আরো আসবে ভৌতিক দুনিয়ায়। দেরি করবো না, আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা অনেক বেশি ভালো লাগবে। চলে যাই সরাসরি পরবর্তী ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। লিখেছেন ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা, শয়তানের ঘটনা। আসসালামু আলাইকুম জসু ভাই, আমি মোহাম্মদ সানি। গ্রামের বাড়ি গাইবান্ধা জেলা, বর্তমান ঢাকা নারায়ণগঞ্জ ফতুল্লায় থাকি। গার্মেন্টস অপারেটর হিসেবে সেখানেই কর্মরত আছি। ভৌতিক দুনিয়ার জন্য এটা আমার লেখা তৃতীয় কোনো ঘটনা। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি যেভাবে শুনেছি লিখছি তার ভাষায়। বলছেন নুরা পাগলা বা সালাম পাগলা দাদা। তখন আমার বয়স কত হবে, 24 কিংবা 25 বছর। পাগলের মতো এদিক সেদিক ঘুরে বেড়ায়, বুঝলে? এই গ্রাম ওই গ্রাম করতে ঘুরতে 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 আমাদের 2 থেকে 3 গ্রাম পর মধুপুর নামে একটা ছোট গ্রাম আছে। গ্রামের পাশ দিয়ে পড়ে গেছে ছোট্ট একটা নদী। নদীর পারে প্রচন্ড বড় বট গাছ আর তার পাশে একটা শ্মশান ঘাট আছে। একটা জিনিস ভীষণ অবাক করলো, এই গ্রামে আসার পর থেকে কোনো গৃহপালিত পশু পাখি নজরে পড়লো না। এমন পচা দুর্গন্ধ, চারপাশটা যেন গুমোট হয়ে গেছে। আমি যখন এই গ্রামে তখন স্বাচ্ছন্দ্যে একদম সন্দেহ হয়ে গেছে। পথ হেঁটে হেঁটে ক্লান্ত শরীর দিয়ে
নদীর ধার একেবারে বট গাছের নিচে পড়ে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারলাম না। আমার যখন ঘুম ভাঙলো তখন বেশ কয়েকজন লোক আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমার ঘুম ভেঙে গেল, আর ঘুম ভাঙা দেখে ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠল, কে আপনি মশাই? কোথা থেকে আসা হলো এই গ্রামে? এই গ্রামে রাতে কেউ ঘর থেকে বের হয় না। রাতে বের হওয়ার মানে সাক্ষাৎ মৃত্যুর আমন্ত্রণ করা। সেখানে আপনি পুরো রাতটাই বাইরে কাটিয়ে দিলেন, আর আপনার নামটাই বাকি। এবার ভিড়ের ভেতর থেকে আরেকজন লোক ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আপনি কি পাগল টাগল নাকি? কত প্রশ্ন করলো, কিছুই তো বলছেন না যে। তখন আমি বললাম, হ্যাঁ তোমরা ঠিকই বলেছ, আমি পাগল। মা আমাকে সবাই নুরা পাগলা বলে ডাকে, আর আমি এও বুঝতে পারছি এই গ্রামের উপরে অশুভ শক্তির নজর পড়েছে, যা ভীষণ ভয়ঙ্কর এবং খুব শক্তিশালী। তখন আরেকজন লোক আমাকে বলল, আপনি কি তান্ত্রিক? আমি বললাম, না 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 না, আমি কোনো তান্ত্রিক না। আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছে সেই শক্তি দিয়ে মানুষকে সাহায্য করার চেষ্টা করি, মাত্র আর কিছু না। এবার ভেতর থেকে একজন লোক রীতিমতো সামনে এগিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম, আমার নাম হুমায়ুন, আমি এই গ্রামের মোড়ল। আমাদের গ্রামে ভয়ঙ্কর শয়তান পিশাচ নজর পড়েছে, আমাদের আপনি একটু ভয়ঙ্কর শয়তানের হাত থেকে রক্ষা করুন না। তখন আমি বললাম, রক্ষা করার মালিক আল্লাহ তাআলা, আমি রক্ষা করার কেউ না, আমি তো শুধুমাত্র ওসিলা মাত্র। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমি যখন এসে পড়েছি তখন কোনো না কোনো সাহায্য করে যাবো ইনশাআল্লাহ। ঘটনাটা খুলে বলুন দেখি, কোনো কিছু বাদ দিবেন না। যাই হোক, এরপর সে মোড়ল মশাই বলা শুরু করলো। ঘটনাটা শুরু হয় প্রথম বাসা থেকে। আমাদের পাশের গ্রামের হিন্দু ছেলে রতন ও সাধন ছদ্মনাম, এরা দুই ভাই রাতে চোর ডাকাতি করত। একদিন রাতে আমরা ঘুমিয়ে আছি, এমন সময় গোয়াল ঘর থেকে গরু ডাকাডাকির শব্দে ঘুম ভেঙে গেল। আমি সাথে সাথে হারিকেন হাতে নিয়ে গোয়াল ঘরের সামনে গিয়ে দেখি রতন ও সাধন গরু হাতে নিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আমি সাথে সাথে চিৎকার করে বলে উঠলাম, চোর চোর চোর! আমার চিৎকার শুনে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে লাগলো, এবং সাধন পালাতে পারলেও রতন পালাতে পারলো না। রতন ইটের প্রাচীর পার হয়ে পালানোর সময় ইটটা ভেঙে ইটের নিচে পড়ে গেল। সমস্ত ইট ভেঙে রতনের মাথার উপরে পড়লো। রতনের মাথায় ইট পড়ার সাথে সাথে রতন চোর সেখানে মারা গেল। চিল্লাচিল্লির শব্দে বেশ কয়েকজন লাঠি সোটা নিয়ে এসে রতনের মরা দেহ মাটিতে পড়ে আছে এমনটাই দেখতে পেল। পরের দিন সকালে সবাই মিলে রতনের মরা নিয়ে শ্মশানের পাশের জঙ্গলে মাটি চাপা যার যার মতো বাড়ি চলে আসলো। 2 দিন আগের কথা, হঠাৎ একদিন সকাল সকাল জুয়েল চিৎকার চেঁচামেচি শুনে বাইরে বের হলাম। আমাকে দেখে হন্তদন্ত হয়ে এসে বলল, রাতে খাওয়া দাওয়া শেষ করে গাঁজার কোলকে হাতে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হলাম। শ্মশানে গিয়ে গাঁজার কোলকে আগুন দিয়ে মনের সুখে খেতে লাগলাম। হঠাৎ শ্মশানের অপর পাশ থেকে জঙ্গলের দিক থেকে ভয়ঙ্কর একটা হাসির শব্দ এলো। তখন আমি গাঁজার কলকিটা হাতে নিয়ে ধীরে ধীরে শ্মশানের অপর প্রান্তে যেতে লাগলাম। আর অপর পাশে গিয়ে দেখি ভয়ঙ্কর এক সাধু আগুন জ্বালিয়ে সাধনা করছে। কাছে গিয়ে দেখি রীতিমতো চমকে উঠলাম, এ কি, এটা তো সাধন তান্ত্রিক, পাশেটা ছাগল বেঁধে রেখেছে। এবার সাধন তান্ত্রিক তার স্থান থেকে উঠে দাঁড়ালো, একটা ছুরি হাতে নিয়ে এক কোপে ছাগলের দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়ে আনলো, এবং ছুরি নিয়ে এক কোপে ছাগলটার দেহ থেকে মাথাটা আলাদা করার পর এক পাত্রে ছাগলের রক্ত জমাতে লাগলো। পাত্রটা রক্তে পরিপূর্ণ হয়ে গেলে সাধন তান্ত্রিক 2 হাতের রক্ত নিয়ে তার শরীরের সমস্ত জায়গায় মাখতে লাগলো। সম্পূর্ণ শরীরে রক্ত মাখা শেষ হলে সাধন তান্ত্রিক তার সাধনার স্থলে বসে একটি মঞ্চ করতে লাগলো। ভয়ঙ্কর কণ্ঠে সে সাধন তান্ত্রিক বলল, এ আমার প্রভু, শয়তানের রাজা, আমার ভোগ গ্রহণ করুন, আমার মনের আশা পূরণ করুন, এই গ্রামকে শ্মশান বানিয়ে ফেলুন। আসুন প্রভু, আসুন, আপনি আপনার ভোগ গ্রহণ করুন।
এই বলে তান্ত্রিক তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে নিজের গলা নিজে আলাদা করে ফেললো। তখনই সাথে সাথে চারিদিকে পচা দুর্গন্ধ ভেসে আসলো। এতটাই দুর্গন্ধ যে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। সামনে তাকিয়ে দেখতে পেলাম ভয়ঙ্কর এক দানব তান্ত্রিকের হাড় মাংস চুবিয়ে রীতিমতো খাচ্ছে। আহা, কি যে দানবীয় ভয়ঙ্কর রূপ! শরীরটা বিশাল, মাথায় বড় বড় শিং, পুরো শরীরটা থেকে মাংস খসে খসে পড়ছে। এবার দানবটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে তান্ত্রিকের কলিজাটা এক হাতে রীতিমতো দিয়ে বলল, কবি কলিজা নে, খা, অনেক মজা, এবার তোদের পালা। এই বলে শয়তানটা আগুনের দলা হয়ে গ্রামের দিকে চলে গেল। এবার মোর মশা বলল, আমার ছোট ভাই নাজমুল, ছদ্মনাম, বেশ কিছুদিন ধরে ওর আচরণ সুবিধার লাগছে না। আর একদিন রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গোয়াল ঘরের পাশ দিয়ে চলে আসার সময় গোয়াল ঘরের ভিতর থেকে কিছুটা চিবানোর আওয়াজ পেয়ে সে গোয়াল ঘরের ভিতর ঢুকে দেখে নাজমুল আমাদের কাজের ছেলেটিকে কামালের বুক চিরে চিরে রীতিমতো কলিজা বের করে খাচ্ছে। বিভৎস এক দৃশ্য দেখলো। তখন আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, এ শয়তান, তুই এটা কি করলি? আমাকে দেখে নাজমুল ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, জানার বাচ্চা, বড়ার অনেক শখ হয়েছে তা না? বাঁচতে চাস তো এখান থেকে চলে যা। আদম জাতির রক্ত মাংস এত মজা আমাকে জানতাম না। এবার রোজ একটি আদম সন্তান রক্ত মাংস চিপে চিপে খাবো। এই বলে নাজমুল মাটিতে লুটিয়ে পড়ল। এরপর থেকে গ্রামের অনেক মানুষের মৃতদেহ আধখা অবস্থায় শ্মশানে পাওয়া যেতে লাগলো। বাবা বাবা, তুমি আমাদেরকে এই শয়তানের হাত থেকে রক্ষা করো। এই বলে হুমায়ুন মশাই তার ঘটনাটি শেষ করলো। এরপর নুরা পাগলা মানে আমার দাদা বলে উঠলেন, তখন আমি বললাম, আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা এখন যার যার বাসায় চলে যান। আমি আজ রাতটা গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখতে চাই। আমার বন্ধুদিনের সাথে কথা বলে আপনাদের জানাবো, কেমন? আর রাতের বেলা কেউ ঘর থেকে বেরোবেন না। সবাই চলে গেল বট গাছের নিচে বসে মুক্তাদের একেবারে রীতিমতো মুক্তারকে স্মরণ করলাম। এবং স্মরণ করার সাথে সাথে মুক্তার চলে আসলো, আমাকে একটা সালাম দিল, বললো, আসসালামু আলাইকুম ভাইজান, আপনি আমাকে ডেকেছেন, কিন্তু কেন? কোনো সমস্যা হয়েছে? তখন আমি বললাম, মুক্তার, দেখো তো এই গ্রামের উপরে কোনো শয়তানের নজর পড়েছে। তখন মুক্তার বলল, আচ্ছা ভাইজান, আপনি অল্প কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি এখনই খবর নিয়ে আসছি, দেখি কোন শয়তানের বাচ্চা নজর পড়েছে গ্রামের উপরে। এই বলে মুক্তার চলে গেল। মুক্তার চলে যাওয়ার পর 20 মিনিট, 40 মিনিট এবং 1 ঘন্টা কেটে গেল। মুক্তার আসছে না দেখে আমি চোখ বন্ধ করে শমশেরকে স্মরণ করলাম। কোনো সাড়া পাচ্ছি না। আমি আবারও চোখ বন্ধ করে শমশেরকে স্মরণ করতে লাগলাম। কে যেন ভয়ঙ্কর এক কণ্ঠে হাসি দিয়ে বলল, জানোয়ারের বাচ্চা, তুই কাকে স্মরণ করিস? আমি তো তোর সামনে আছি, চোখ খুলে দেখ। আমি চোখ খুলে যেটা দেখলাম সেটা দেখার জন্য মোড়ে প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম শমশের দাঁড়িয়ে আছে, তার হাতে একটা কাঁটা মাথা। আমি ভালো করে তাকিয়ে দেখি মুক্তারের কাঁটা মাথা হাতে নিয়ে শমশেরের একেবারে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে বলে উঠলাম, এইটা আপনি কি করলেন? হ্যাঁ, এইটা আপনি কি করলেন? ও তো আপনার ভাই। তখন শমশের ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলল, আমি যেটা করছি সেটা ঠিক করছি। আমার ভয় ছিল না, আমার ভয়কে আমি নিজে হাতে মেরেছি। তুই আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়ে আছিস, আজ তোকে আমি আমার প্রভু শয়তানের পঞ্চম পুত্র মুসাফিরের নামে বলি দিব। এই বলে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আমার গলাটা চেপে ধরল। আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হলো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এই বুঝে এখনই মারা যাবে। এমন সময় চারিদিকে তুমুল ঝড় তুফান শুরু হয়ে গেল। চারিদিকে গাছপালা যেন ভেঙে পড়তে লাগলো। ঘটে যাওয়ার ভেতর থেকে ধীরে ধীরে মাটিতে দৃশ্যমান হলো। ভয় শয়তানটা আমার গলা ছেড়ে দিল। এরপর যেটা দেখতে পেলাম সেটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। আমি কেন, আমার জায়গায় যে কেউ হলে সেখানে হৃদযন্ত্রের চলাচল বন্ধ হয়ে যেতে পারে, এখন মারাও যেতে পারত। আমি দেখতে পেলাম আমার সামনে দুজন শমশের দাঁড়িয়ে আছে। কি যে বিভৎস ভয়ঙ্কর দৃশ্য আমি বলে বোঝাতে পারবো না। একজন আরেকজনের ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার শমশেরের উপরে শমশের উদ্দেশ্যে ভয়ঙ্কর কণ্ঠে বলল, শয়তানের পূজারী দিয়ানব, তুই আমার ভাইকে হত্যা করেছিস। আজ তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না।
এই বলে সংসার শয়তান তার বুকে একটা লাথি মেরে দূরে ফেলে দিল। এবার শয়তানটা মাটি থেকে উঠে ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, শমশের, তুই আমাকে ভালো করে চিনিস। আমি কে? আমি তোকে আমার প্রভু মুসাফিরের নামে বলে দেব। আজ আমি চলে যাচ্ছি, খুব তাড়াতাড়ি তোর সাথে আমার আবার দেখা হবে, তৈরি থাকিস। এই বলে শয়তানটা অদৃশ্য হয়ে গেল। এবার শমশের আমাকে উদ্দেশ্য করে বলল, আমি আপনাকে কতবার বলেছি কোনো বড় বিপদ হলে আমাকে স্মরণ করবেন, আপনি তা করেননি। আপনার জন্য আমার ভয়কে আমি হারিয়ে ফেলেছি। আদান বললাম, আমি তো আপনাকে স্মরণ করেছি, আপনি আমার ডাকে সাড়া দেননি। এবার শমশের রাগী কণ্ঠে বলল, আমি আপনাকে যেভাবে স্মরণ করতে বলেছি সেভাবে স্মরণ করেননি। আমি আপনাকে বলেছিলাম আমাকে যখন স্মরণ করবেন তখন বিসমিল্লাহ বলে দোয়াটা পড়বেন, তবে যে চুমু দিয়ে তারপর আমাকে স্মরণ করবেন। আপনি তা করেননি। আপনার একটা ভুলের জন্য এত বড় দুর্ঘটনা হয়ে গেছে। এবার শমশের রীতিমতো কান্না আমাকে কণ্ঠে বলল, আমি আমার ভয়ের মৃত্যুর প্রতিশোধ ভয়ঙ্কর ভাবে নিব, যা কোনো জিন বা মানুষ কল্পনা করতে পারবে না। তখন আমি বললাম, শমশের, আপনার চেহারার সাথে যা দিয়ানব নামের যে শয়তানের বিল আছে সেটা কিভাবে সম্ভব হলো বলুন তো? আমার এই কথা শুনে শমশের আমাকে যে মর্মান্তিক করুণ ঘটনাটা শোনালো, ওটা শুনে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি হাউ মাউ করে কেঁদে উঠলাম। শমশের বলল, মুসাফির হলো শয়তানের পঞ্চম পুত্র, আর দিয়ান হবে শয়তানের পূজারী। আপনারা বললেন আমার চেহারার মিল কেন? আসলে দিয়ানব নামের শয়তানটা আমার আপন বড় ভাই। আসলে আমরা দুই ভাই যেমন ছিলাম। ঘটনাটা যখন ঘটেছে তখন আমি অনেক ছোট ছিলাম, তখনও পুরনো শক্তি আমি পাইনি। ওই দিন আমি আমাদের রাজ্যের ফুল বাগানে ঘোরাঘুরি করছিলাম। এমন সময় আমাদের রাজ্যে ভূমিকম্প হওয়া শুরু হয়। আমি ভয় পেয়ে আমাদের রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করলাম। গিয়ে যা দেখতে পেলাম তা দেখে আমি নিজের চোখ বন্ধ করে ফেললাম। আমি দেখতে পেলাম আমার বড় ভাই দিয়ানব বাবা মার গলা কেটে রক্ত মাংস চুষে চুষে খাচ্ছে। আমি বললাম, তুই এটা কি করলা? এটা তুমি কি করলা? ভাই কোনো কথা বলছে না, মনে হচ্ছিল তার কোনো হুঁশ নেই, জ্ঞান নেই। এবং তার পাশে ভয়ঙ্কর শয়তানটা দাঁত বের করে আসছে। এবার আমি শয়তানটাকে উদ্দেশ্য করে বললাম, কে রে তুই শয়তান? ভয়ঙ্কর সে হাসি দিয়ে শয়তানটা বলল, আমি জাজিলের পুত্র, আমি মুসাফির। এই বলে শয়তানটা দ্রুত গতিতে এসে আমার গলা চেপে ধরে আমাকে নিয়ে আমাদের রাজ্যের সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে দিয়ে নিয়ে চলে গেল এবং আমাকে পাহাড় থেকে নিচে ফেলে দিল। এরপর আমার সাথে কি হয়েছিল তার কিছুই মনে নেই। আমি যখন আমার পুরো শক্তি পেলাম তখন ধীরে ধীরে সব মনে পড়তে লাগলো। এরপর দানিয়া শয়তান অনুগত্য স্বীকার করে শয়তানের অনুসারী হয়ে যায়। আমি অনেক খুঁজেছি কিন্তু কোনো জায়গায় দানিয়া শয়তানের পূজারীকে পায়নি। আমি ওকে এমন মৃত্যু দেব এর আগে কোনো জিন জাতির এমন মৃত্যু দেখেনি কেউ। এই বলে শমশের কান্না করে দিল। আজ শয়তানের শেষ দিন। এবার আমাকে উদ্দেশ্য করে বলল, আমি এখন গ্রামে গিয়ে সকল মানুষকে একসাথে করে দুটো গোল বৃত্ত বানাবেন আপনি, ঠিক আছে? একটি বড় বৃত্ত এবং একটি ছোট বৃত্ত। বড় বৃত্তটাকে গ্রামের সকল মানুষকে একসাথে রাখবেন, আর দ্বিতীয় বৃত্তটাকে আপনি বসে থাকবেন আর দোয়া কালাম পড়া শুরু করবেন। দোয়া শুরু করার পর কোনোভাবে দোয়া পড়া বন্ধ করা যাবে না যতক্ষণ না দানিও শয়তান পূজারী হাজির না হয়। ভয় পেয়ে দোয়া পড়া বন্ধ করবেন না, মনে রাখবেন আমি আপনার সাথে আছি। এই বলে শমশের আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে গেল। তখন আমি গ্রামের মধ্যে গিয়ে সবাইকে একত্র করে একটা গোল বৃত্ত আঁকলাম। গ্রামের সকল মানুষকে বৃত্তের মাঝে বসিয়ে দিলাম। যত ভয়ঙ্কর ঘটনা ঘটুক না কেন কেউ যেন বৃত্ত থেকে বের হবেন না এমনটা বলে দিলাম। বৃত্ত থেকে বের হলে কিন্তু সাক্ষাৎ মৃত্যু হতে পারে। এই বলে আরেকটা গোল বৃত্ত এঁকে আমি রীতিমতো দোয়া পড়া শুরু করলাম। দোয়া পড়া শুরু করার পর 1 ঘন্টা পেরিয়ে গেল। চারিদিকে ভয়ঙ্কর দুর্গন্ধে ভরে গেল এবং মাটি যেন থর থর করে কেঁপে উঠল। আমি দেখতে পেলাম দানিয়ব নামের সেই বিভৎস জিন হাজির হয়েছে। সামনে এক ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির হলো। এবার ভয়ঙ্কর একটা হাসি দিয়ে সে দানিয়ব বলল,
জানোয়ার বাচ্চা, তোকে বলেছিলাম ওখান থেকে চলে যা। আমি তোকে আমার প্রভু মুসাফিরের নামে ভরে দেব। এ বলে গোল বৃত্তের চারপাশে সে ঘুরতে লাগলো চরকাকারে। তখন আমি সাথে সাথে বিসমিল্লাহ বলে দোয়া পড়ে তাবিজ সাথে চুমু দিলাম। চুমু দেওয়ার সাথে সাথে চারিদিক সাদা হয়ে গেল, আলো 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 আলোতে ভরে গেল। এই অদ্ভুত আলোর সন্ধান যেন পেলাম আমি। বৃষ্টির সুঘ্রাণে চারিদিকটা ভরে গেল। আমি দেখতে পেলাম শমশের ভয়ঙ্কর এক দানবের আকৃতি নিয়ে হাজির হয়েছে। এবার শমশের এক ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, শয়তানের পূজারী, আজ তোকে দুনিয়ায় থাকতে জাহান্নামের জ্বালা বোঝাবো আমি। এবার শয়তান জিন ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলল, তুই এখান থেকে চলে যা, তাহলে তোকে আমার প্রভুর নামে বলে দিয়ে দেব। এবার শমশেরের ভয়ঙ্কর এক হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেল। এবার শমশেরের অদৃশ্য হয় সাথে সাথে মাটি যেন আবারও থরথর করে কেঁপে উঠল। হঠাৎ শমশের নিচ থেকে বের হয়ে এসে শয়তানের পূজারী দাঁড়িয়ে গলা চেপে ধরল। শয়তানটা কিছু বুঝে ওঠার আগে দুই পা টান দিয়ে রীতিমতো মাঝখান থেকে আলাদা করে ফেলল। আর শমশের একটা মুচকি হাসি দিয়ে আমার কাছে এসে আমাকে সালাম দিয়ে চলে গেল। এই ছিল আজকের ঘটনা। যে সময় এই বলে নুরা পাগলা তার ঘটনা শেষ করে। যে সময় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর হ্যাঁ লিসনারগণ, আপনাদেরকে বলছি ঘটনাটা কেমন লাগলো বলে যাবেন, কিন্তু আপনাদের এক একটা কমেন্ট নতুন ঘটনা লেখার অনুপ্রেরণা যোগায়। আসসালামু আলাইকুম জসু ভাই, আমি ভৌতিক কথা এবং ভৌতিক দুনিয়ার একজন পাগলা ফ্যান, মোহাম্মদ সানি, দেশের বাড়ি গাইবান্ধা, জেলা বর্তমান ঢাকা, নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে বলছি। হে সানি খান ভাই, হাউ আর ইউ? কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, হোয়াট এ স্টোরি, হোয়াট আ বিউটিফুল স্টোরি। অনেক বেশি ভালো ছিল আজকের স্টোরি। এবং আমার কাছে মনে হচ্ছে দিন দিন এই নুরা বাংলার ঘটনা মনে হচ্ছে অন্যদিকে মনে নিচ্ছে, ভয়ঙ্কর কিছু বোধহয় নিয়ে আসছে। বোঝাই যাচ্ছে যে হ্যাঁ, এইবার মনে হয় নুরা পাগলার স্টোরি দ্যাট উইল বি দ্য মাস্টারপিস, সামথিং এরকম কিছুটা হয়ে যেতে পারে। ভালো কিছু হচ্ছে মনে হচ্ছে। এবং আজকের এপিসোডটা স্টোরিটা অনেক বেশি ডার্ক ছিল। এবং নুরা পাগলার স্টোরি যে নর্মালি যেরকম হয় সেরকমের থেকেও আজকের স্টোরিটা অনেক বেশি সাসপেন্স ছিল এবং খুব ডার্কেস্ট একটা স্টোরি ছিল বা এপিসোড ছিল বলা যেতে পারে। দ্যাট ইজ আ বিউটিফুল স্টোরি ম্যান। এবং আশা করছি আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলেই মূলত কষ্ট সার্থক হয়ে যায়। আগেও বলেছি, এখনো বলছি, সামনে বলবো। দিস ইজ অ্যাবসলিউটলি সুপার ডুপার অ্যামেজিং স্টোরি অফ সানি খান ভাই এবং নুরা পাগলার ঘটনা সত্যি অসাধারণ ছিল। এক কথায় অসম্ভব রকম সুন্দর লেগেছে। এবং ইনশাল্লাহ সামনে বোধহয় দারুণ কিছুই আসলেই অপেক্ষা করছে আমাদের জন্য। এটা আমিও বিলিভ করি এবং আপনারাও বিলিভ করবেন সামনে, বিকজ এত সুন্দর সুন্দর স্টোরি সব আসছে ভৌতিক দুনিয়া। আমি ভাবতেই পারছি না ভৌতিক দুনিয়া এত সুন্দর সুন্দর স্টোরি আসছে। ওয়াও, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর ইউর স্টোরি। এবং আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। সানি খান ভাই, আপনি পরবর্তী ঘটনা লিখে ফেলুন। আপনার পরবর্তী ঘটনা অবশ্যই দ্রুতই শেয়ার করে দেবেন। সো দিস দ্য ফ্যাক্ট। আর দেরি করবো না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন জোসেফ ভাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বরাবরের মতোই আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ শাকিল ইসলাম, আপন বাসা টাঙ্গাইল জেলা মধুপুর থানা। আজকে আমি একটি অন্যরকম ঘটনা নিয়ে হাজির হলাম। আমার এক বন্ধুর ফ্যামিলির সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি মূলত আকাশের কাছ থেকে ঘটনাটি শুনেছি। ঘটনাটি ঠিক আমার মতো করে বলছি। কয়েকদিন ধরে ঘরে খালি ছায়া দেখতেছি আমি। একটু আগে ছায়া বানাইতেছিলাম, তখনও দেখছি মনে হইল আমার পেছনে কিটা জানি আসা খারাইলো। ধরে আমার শরীর সব লোম খারাই গেছে গা। এই দেখেন মামি, আমি কইলাম এই বাড়িতে আর কাম করুন না। রাবিয়া রান্নাঘর থেকে এক কাপ চা এনে কাপটা ঠক করে টেবিলের উপরে রেখে খানিকটা ক্ষিপ্ত হয়ে বলল, নিকার সকালবেলা ডাইনিং টেবিলে বসেছিল। চায়ের কাপটা টেনে নিতে নিতে ওর কপাল কুঁচকে যায়।
রাবেয়া চলে গেলে কিন্তু মুশকিল। পূর্ণিকে একা সামনে তো পারবে না ও। শফিকুল ব্যবসার কাজে বেশিরভাগ সময় ঢাকা কিংবা চট্টগ্রামেই থাকে। রাবের বাড়ি চাঁদপুর। 18-19 মতো হবে তার বয়স এবং বেশ বিশ্বাসী। হাটবাজার ওই করে থাকে, টাকা পয়সা হিসেবে ঠিকঠাক দেয়। তাছাড়া রান্নার হাতও ভালো মেয়েটার। আর সবচেয়ে বড় কথা হলো পূর্ণার সঙ্গে রাবিয়ার চমৎকার অ্যাডজাস্ট রয়েছে। ওর বাবা মারা যাওয়ার পর থেকে মেয়েটা কেমন যেন গুটিয়ে গেছে। নিগারের দুশ্চিন্তা ঘন হয়ে উঠেছে। চায়ের স্বাদ বিষাদ চেকে যায়। তার কারণ আছে। শফিকুল আর পূর্ণিমাও ছায়া দেখে। পূর্ণি গতকাল বলল, আম্মু আম্মু আজকে যখন তুমি বাথরুমে গেলে না, তখন দেখলাম। কে দেখলি? লাফ দিয়ে কি যেন একটা ঠুকে গেল ঘরে, ছায়ার মতো সাদা সাদা। তারপর 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 কি বল? নিগারের বুক যেন টিপ টিপ করছিল আর বলল, তারপর ছায়াটা হাঁটলো। জানো আম্মু, ছায়াটা না ঠিক আপুর মতো দেখতে। আপুর মতো? হ্যাঁ, যা কি যে বলিস না। তখন নিগার বলল, হ্যাঁ সত্যি, তুমি বাথরুম থেকে এলে ওটা চলে গেল জানালা দিয়ে। মা তখন বলল, ও তাই? শফিকুলও ছায়া দেখে বলল, ডায়াবেটিসের হাত আছে। ভোরে ছাদে হাঁটাহাঁটি করে। দিন কয়েক আগে ভোরবেলায় ছাদে হাঁটছিল, তখন দেখলো সাদাটা ছায়া নারিকেল গাছ থেকে টুপ করে লাফ দিয়ে ছাদে নেমে এলো। কথাটা নিগারকে বলতে নিগার বলল, বুঝেছি, আপনি আজই চোখের ডাক্তার দেখান। কোনো মতে ব্যাপারটা সামাল দিয়েছে। দ্বিতীয় স্বামীকে আপনি করে সম্বোধন করল নিগার। কিন্তু ওই ছায়াটা কিসের? সে যাই হোক, ভারী সমস্যায় ফেলে দিল। রাবেয়া এখন কাজ ছাড়ার হুমকি দিলে বিপদে পড়তে হবে। তবে নিগার এও ভাবে যে এই বাড়ির সবাই ছায়া দেখেছে, কিন্তু আমি দেখি না কেন? আজ সকালে সাধন আচার্যকে ফোন করলেন অনেক দিন পর, এবং নিগার ডিসপ্লেতে পরিচিত নামটা দেখে ভীষণ অবাক হয়েছে। বলল, হ্যালো কাকা, আদাব। আমি তো এখন কুমিল্লা থাকি। সাধন আচার্য বলেন, আচ্ছা, তা আমি কুমিল্লাতে আছি মা। আমি তোমার কাছে এসেছি। তুমি আমায় এখন ঠিকানাটা একটু বলো না। ও আসুন কাকা বলে ঠাকুরপাড়ার বাড়ির লোকজন ঠিকানা বলল নিগার। সাধন আচার্য পেশায় তান্ত্রিক, জ্যোতিষ এবং নিগারের প্রথম স্বামী হাসানের পরিচিত। বৃত্ত ভালোই টুকটাক জানেন। বিয়ের পর নিগারের নাভিতে ভয়ঙ্কর ব্যথা শুরু হয়েছিল। সাধন আচার্য সে সময় এক মঞ্চপুত কবজ দিয়েছিল। কাইতনে বেঁধে বাহুতে পড়া মাত্রই ব্যথা সেরে গিয়েছিল। বৃদ্ধের যে স্পিরিচুয়াল পাওয়ার আছে সে বিষয়ে নিগারের কোনো সন্দেহ নেই। ছায়ার ব্যাপারটা ওনাকে খুলে বলতে হবে। নিগার অনেকটা নিশ্চিন্ত বোধ করল। বৃদ্ধ গুড়ের চা পছন্দ করে। রান্নাঘরে চা বানাতে ঢুকে পড়ল নিগার। গুড়ের চা বানিয়ে ফ্লাস্কে ভরে রাখবে। ঘর বাড়ি কেমন যেন শুনশান করছিল। শফিক ঢাকায় ব্যবসার কাজে গিয়েছে, কবে ফিরবে ঠিক নেই। পূর্ণি স্কুলে, রাবেয়া ওকে আনতে গেছে। রোজ অবশ্য নিগারই আনে। আজ শরীরে কেমন আলস্য ভার চলে আসলো। কিন্টার গার্ডেনটা অবশ্য কাছে, তাছাড়া স্কুলে গেলে ভালোই লাগে নিগারের। মিসেস তৌহিদা রহমান, মিসেস ফাতেমা আক্তার, শিপ্রা সেনগুপ্ত আর সবাই পার্থিব ক্লাসমেটের মা। এদের সঙ্গে কথাবার্তা বলে সময়টা বেশ কেটে যায়। পূর্ণি এবার ক্লাস 2-তে উঠেছে। সাধন আচার্য এলেন সকাল 10:30টার দিকে। গাট্টা গোট্টা শক্ত সমর্থ শরীর, পরনে হলদে রঙের খত্তরে পায়জামা আর সাদা রঙের ধুতি। বয়স 60-এর কাছাকাছি হবে। চোখের কালো ফ্রেমের পুরো লেন্সের চশমা। গায়ের রং শ্যামলা, মাথায় টাক, পেছনের দিকে অবশ্য খানিকটা পাকা চুল আছে। গলায় কালো রঙের কাঁইতানের শিবের নৃত্য ভঙ্গির ছোট একটা ব্রোঞ্জের মূর্তি। বাঁ হাতের কবজিতে তামার বালা, ডান হাতের অনামিকায় লাল টকটক একটি প্রবান। চিরকুমার বদ্ধ থাকেন পাবনার গুরু সদয় আশ্রমে। পোশাক পরিচ্ছদ বেশ ধোপরন্ত এবং বৃদ্ধের কাছে নিগারের মোবাইল নম্বর আছে। মাঝে মাঝে ফোন করে খোঁজ নেন। আজ অনেক দিন পর ফোন করলেন। বেঁচে থাকতে হাসান একবার বলেছিল, এই দেশে যারা তান্ত্রিক জ্যোতিষ বিদ্যায় চর্চা করে সাধন আচার্য তাদের গুরু। আগে নাকি গুরু ছিলেন লালমাই পাহাড়ের নারায়ণ শিবশাস্ত্রী। ইনি সাধন আচার্যের গুরু। তার মহামন্ত্রপুত তুলসী নাকি মহা রক্ষা কবচ, এমনকি মৃতের জীবনেও দান করতে পারে। নারায়ণ শিবশাস্ত্রীর ভক্তের মধ্যে এমন বিশ্বাস নাকি প্রচলিত ছিল। সাধন আচার্যকে ড্রয়িং রুমে বসিয়ে চা দিয়েছে নিগার। গুড়ের চা দেখে উৎফুল্ল বৃদ্ধ। চায়ে চুমুক দিয়ে বৃদ্ধ বললেন,
মা, অনেকদিন তো হলো তোমাকে দেই না, তাই ভাবলাম এদিকে যেহেতু এসেছি মায়ের সঙ্গে একবার দেখা করে যাই। কুমিল্লা কোথায় এসেছিলে কাকা? চায়ের চুমুক দিয়ে সাধারণ আশ্চর্য বললেন, লালমাই পাহাড়ের মা, বুঝলেন? সদাশিব মহান্তে নামে আগে তান্ত্রিক সন্ন্যাসে গেছে, বুঝলেন? বিচিত্র ধরনের একটি নাগিন সাপের নীলাভ নাগামণি নাকি তিনি সংগ্রহ করেন, তাই আমাকে একবার দেখাতে চায় না। দেখলেন? হ্যাঁ, বড় আশ্চর্য জিনিস। নীল রঙের পুরাণে নাগমণির কথা বলেছে না এটির কথা, কিন্তু বাস্তবে যে আছে তা জানতাম না। সে যাকে আজকাল আমি আবার ঘন ঘন হাসানকে স্বপ্ন দেখেছি। ও, সেটি আমাদের ছেড়ে অকালে চলে গেল। মহেশ্বর কার কপালে কি লিখে রেখেছেন কে জানে। ছোট থাকতে প্রখর স্মরণ শক্তির অধিকারী ছিল হাসান। জানো তো, আমাদের বাড়ি একই পাড়ায় ছিল। জানি কাকা। আসলে চোখ মুছে নিগার কথাটা বলল। এই মুহূর্তে বৃদ্ধ জ্যোতিষের মুখটা কেমন জানি ঝাপসা দেখাচ্ছে। আমি একসারে হাত করে দিয়েছি ও যখন ঢাক দেওয়ারটা বাজাতো। ও, চুপ করে রইল নিগার। হাসানের প্রসঙ্গে চোখ জল জল করে আসছে। হাসানের বাবার যখন যশোরে পোস্টিং ছিল সে সময় সাধন আচার্য হাসানের প্রতিবেশী ছিল। হাসানকে খুব স্নেহ করতেন বৃদ্ধ। হাসানের বাবা যশোর থেকে বদলি হয়ে গেলেও বৃদ্ধ সম্পর্ক রেখেছিলেন। বৃদ্ধ অনেক বাড়ি এসেছিলেন ফকিরহাট বাড়িতে। সাধন আচার্য বললেন, তবে একটা কথা মা। নিগার বলল, জি বলুন কাকা। হাসান ঠিক মারা যায়নি মা। নিগার যেন চমকে উঠল আর অস্ফুট সুরে বলল, কি কি বলেন আপনি কাকা? হাসান মারা যায়নি মানে? উত্তর না দিয়ে সাধন আচার্য চায়ে চুমুক দিলেন, তারপর কাপটা টেবিলের উপরে নামিয়ে রাখলেন। ফ্লাস্ক থেকে গুড়ের চা ঢেলে দিচ্ছেন আর জানালা দিয়ে রীতিমতো রোদ ঢুকছে ঘরে। বৃদ্ধের মুখোমুখি একটি সোফায় সিধে হয়ে বসে থাকা নিগার কাঁদছিল। বৃদ্ধের দিকে অপলক চেয়ে আছে। কখন যে বলে উঠল, কি বলছেন কাকা? হাসান মারা যায়নি মানে? নিগারের কণ্ঠস্বর কেমন যেন দুর্বল শোনায়। হাসানের কি মরদেহ পাওয়া গেছে? বৃদ্ধ পাল্টা প্রশ্ন করলো। নিগারের চোখে চোখ রেখে তাকিয়ে আছেন। না কাকা। তাহলে? নিগারের শরীরটা যেন শীতল স্রোত ছড়িয়ে পড়লো। পলক না ফেলে বৃদ্ধকে দেখছে। বৃদ্ধ ঠিকই বলেছেন, অ্যাক্সিডেন্টের পর হাসানের ডেড বডি কোথাও পাওয়া যায়নি। হাসান ছিল উপসহকারী কৃষি কর্মকর্তা, ফকিরহাট উপজেলায় পোস্টিং ছিল এবং সোনাডাঙ্গা থেকে রামপাল যাবার পথে অ্যাক্সিডেন্টটা হয়। কালভার্ট ভেঙে বাস খালের মধ্যে পড়ে যায়। নিগার আর বলল, না, হাসানের তো লাশ পাওয়া যায়নি। হাসানের সহকারী শহীদুল আলম হাসানের সঙ্গে একই বাসে ছিলেন, সেটি তিনি কনফার্ম করেছেন। শহীদুল আলমও দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিলেন। তাহলে? নিগারের কপাল যেন ঘাম ফুটে উঠেছিল এবং নিঃশ্বাস যেন দ্রুতগামী হয়ে উঠেছে। হাসান খুব ভুলতে পারেননি। সুন্দর একটা মন ছিল ওর শার্টটা এখনো যত্ন করে রেখে দিয়েছে। হাসান মেয়েটাকে প্রচন্ড ভালোবাসতো। হাসান যখন মারা গেল তখন পূর্ণিমার বয়স ছিল 5। কিভাবে যে নিগার একা সামলেছে সে কঠিন শূন্যতায় ভরা দিনগুলো। নিগারের বাবা ফকিরহাটে এসে মেয়েকে নরসিংদী নিয়ে গেলেন। ভদ্রলোক চট্টগ্রাম রেলওয়ে চাকরি করলেও নরসিংদীতে জমি কিনে টিন শেডের বাড়ি করেছিলেন। তিনিও 1 বছর মাথায় মারা গেলেন, স্ট্রোক করেছিলেন। হয়তো মেয়ের নিষ্করণ বৈধবে রূপ নিয়েছিল এবং নিগারের অথই সমুদ্র যেন ভাসছিল মাথার ওপর। অভিভাবক না থাকলে যা হয় আর কি। অনেকটা আকস্মিক ভাবে নিগারের বড় চাচা কুমিল্লার এক বিপদনিক ব্যবসায়ীর সঙ্গে নিগারের বিয়ে ঠিক করে ফেলেন। দ্বিতীয় স্বামী শফিকুল ইসলাম ভালো মানুষ ছিল, তবে ভীষণ কাজ পাগল লোক ছিলেন। সংসারে মন নেই, অথবা এই কারণে হাসানের শার্টটা এখনো প্রশ্নই করেননি। কুমিল্লা শহরে কান্দির পাড়ে প্রেস আছে। ঠাকুরপাড়ার 4 তলা বাড়ি। মাস গেলে প্রায় অর্ধ লক্ষ টাকা ভাড়ার টাকা নিগারের হাতেই জমা হয়। ভেতরে হাসানের জন্য মন পড়লেও দ্বিতীয় স্বামীর সংসারে নিগারের অন্তত সুখ স্বাচ্ছন্দ্য আছে। এখন বৃদ্ধ তান্ত্রিক জ্যোতিষে এসে কি কথা শোনালেন। সাধন আচার্য বললেন, আমি তোমার কাছে একটা জরুরি কথা বলতে এসেছি মা। বলেন কাকা। আঁচল দিয়ে ঘামটা মুছতে মুছতে বলল নিগার কথাটা। বুকটা যেন টিপ টিপ করছে। ভোরে ছাদে হাঁটাহাঁটি করার সময়ও শফিকুলের ছায়া দেখেছে। ছায়াটা নারকেল গাছে টুপ করে লাফ দিয়েছিল। আসলে কি ছিল ওটা? এক টুকরো
কৌতূহল করলো নিগারকে। সাধন আচার্য পকেট থেকে ছোট্ট একটা নকশা রূপার দ্বীপে বের করলেন। তারপর সেটি খুলে এক টিপ খাইনি বার করে মুখে ফেললেন। বাতাস শুকনো, তামাকের গন্ধ ছড়ায়। খৈনি চিবুতে চিবুতে বৃদ্ধ বললেন, তুমি কি ঘরে ছায়া দেখো? ছায়া? হ্যাঁ ছায়া, ধূসর ছায়া। নিগারের শরীর যেন কাঁপছে। না কাকা, ছায়া আমি দেখি না, তবে আমার স্বামী কাজের ঝি আর আমার মেয়ে দেখে। এই নিয়ে আমি কদিন ধরে ভীষণ টেনশনে আছি কাকা। তবে আমি কিন্তু ছায়া দেখি না কাকা। বৃদ্ধ তখন বললেন, তোমাকে একটা মন্ত্রপুত কবচ দিয়েছিলাম না? হ্যাঁ কাকা। ওটা কি তোমার কাছে আছে? তোমার বাহুতে ধারণ করো। হ্যাঁ কাকা, এই যে। বলি কালো রঙের ব্লাউজের হাতাটা সামনে তুললো এবং কালা কৈতান দেখালো সেই নিকার। সাধন আচার্য মাথা নেড়ে বললেন, বুঝতে পেরেছি, ওই জন্যই। কিন্তু ছায়ার কথা আপনি জানলেন কি করে কাকা? তখন বৃদ্ধ বলে উঠল, শোনো মা, আমি দীর্ঘদিন যাবৎ জগতের অতি রহস্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি, বুঝলেন? তারা মায়ের আরাধনা করছি, শিবত্ব অর্জনের জন্য যজ্ঞ সাধনা করছি। ভারতে কত তান্ত্রিক কাপালিকের সঙ্গে গৃহস্বাস্থ্য আলোচনা করেছি। তন্ত্র সাধন করলে এসব জানা কঠিন কিছু নয়, বুঝলে? তন্ত্র আসলে বিজ্ঞান, অপরা বিজ্ঞান। ওটা কিসের ছায়া কাকা? বৃদ্ধ তখন বলল, হাসানের ছায়া মা, হাসানের। হাসানের মানে? নিগারের মাথাটা যেন টরে উঠল। হাসান এখনো ছায়া হয়ে পৃথিবীতে বেঁচে আছে? নিগারের শ্বাস যেন আটকে যায়। এক অস্ফুট স্বরে বলল, হাসান ছায়া হয়ে বেঁচে আছে মানে? আপনি কি বলছেন চাচা? বুঝতে পারছি না তো। সাধন আচার্য খৈনি চিবুতে ভুলে গেছেন যেন। চোখ বুজে ধ্যানস্থ হয়ে আছেন। জানালাদের রোদ যেন পড়ছে তার চোখে মুখের উপরে। মসৃণ টাক যেন চকচক করছে এবং কপালের বাঁ পাশটাতে রঙের জম্ন দাগ। মাঝখানে একটি আঁচিল রয়েছে। হঠাৎ চোখ খুলে বৃদ্ধ বললেন, হ্যাঁ মা, বাস দুর্ঘটনায় আঘাত ওর মৃত্যুর জন্য যথেষ্ট ছিল না। আবার আগের মতো বেঁচে থাকলেও সম্ভব ছিল না। তান্ত্রিক গৃহশাস্ত্র অনুযায়ী এমন অবস্থায় মানুষ যথার্থ লোক হতে পারে না। তাই তখন ছায়া রূপান্তরিত হয়, বুঝতে পারলে? হাসান এখন ছায়া হয়ে গেছে, ছায়া। এই ছায়া জীবন খুব কঠিন না, খুব কঠিন, খুব যন্ত্রণাময়, খুব যন্ত্রণা পাচ্ছে সেটা। বলতে বলতে বৃদ্ধ মুখ কুকড়ে গেল। কপালটা যেন ভাঁজ পড়ল। বৃদ্ধ হাসানকে ভীষণ ভালোবাসতেন। ওই দেখো। সাধন আচার্য হাত তুলে বললেন। নিগার চট করে ডান পাশে ফিরে তাকায়। পর্দার ওপাশে কি যেন সরে গেল দ্রুত, কালো মতন কিছু একটা। নিগারের শরীর ঝনঝন করে বেজে উঠল। ওটা কি? বৃদ্ধ কিছু বলার আগে টুংটাং ডোর বেলটা যেন বেজে উঠল। নিগারে চমকে উঠে, তারপর উঠে দাঁড়িয়ে কেমন যেন ঘোরের মধ্যে দরজার কাছে চলে যায়। বুকে ভীষণ ধরফর করছে। দরজা খুলে দেখল রাবিয়া হাতে স্কুলের ব্যাগ আর পানির বোতল। কিন্তু পূর্ণিমা কোথায়? নিগারের বুকটা যেন থক করে উঠল। মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো, কি রে পূর্ণি কোথায়? রাবিয়া হাসলো। ঠিক তখনই পেছনে পেছনে পূর্ণি বেরিয়ে আসে। স্কুল ড্রেস পরা, হাসছে আর রোদে ঘেমে গেছে। ছোট ফর্সা মুখ লাল হয়ে গেছে। অন্য সময় হলে মেয়েকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখে, আজ আদর করতে ইচ্ছা করছিল না। নিগার বলল, যাও যাও, এখন গোসল করে নাও। পূর্ণিমা এবার সাধন আচার্যের দিকে তাকিয়ে চলে যায়। মনে হলো না বৃদ্ধকে দেখে খুশি হয়েছে। বৃদ্ধ যেন পূর্ণিকে দেখে চমকে উঠলেন। নিগারের একবার মনে হলো পূর্ণিকে বলল, সালাম দাও, তোমার মনে নেই? দাদু কি মনে করে সামনে নিল। তার বদলে রাবিয়াকে বলল, পূর্ণির গোসল শেষ করে ওকে ফ্রিজ থেকে স্যুপ বের করে গরম করে খেতে দিবি। আচ্ছা বলে রাবিয়া চলে যাবে। নিগার আবার বলল, শোন, এখন ডিপ থেকে রুই মাছ করে ভিজিয়ে রাখ, দুপুরে মেহমান খাবে। রাবিয়া চলে যায়। নিগারের সোফায় এসে বসলো। ওর মোবাইলটা পাশে পড়ে আছে, সোফার ওপরে পড়ে আছে। পরিচিত নোকিয়ার রিংটন বেজে উঠল। নিগার মোবাইলটা তুলে নিয়ে বলল, হ্যালো। কার সঙ্গে যেন খানিকক্ষণ কথা বলল। ওর মুখে ভাবটা কেমন যেন বদলে যেতে লাগলো। একটু পর ফোন অফ করে সাধন আচার্যের দিকে তাকিয়ে চাপা স্বরে নিগার বলল, ফোন করেছিলে? হাসানের সহকর্মী শহীদুল আলম।
উনি উপসহকারী কৃষি কর্মকর্তা। ফকিরহাটে আমরা পাশাপাশি ছিলাম। এখন অবশ্য ভদ্রলোকের পোস্টিং মনিরামপুর উপজেলায়। আজ শহীদুল আলম অ্যাক্সিডেন্টের সময় হাসানের সঙ্গে একই বাসে ছিলেন। আচ্ছা, তা কি বললো সে? বললেন যে কিছুদিন ধরে তিনি নাকি ছায়া দেখছেন। ছায়াটা কখনো মানুষের আকৃতি নেয়, তখন অনেকটা হাসানের মতো দেখায়। ও, তিনি আমাকে জিজ্ঞেস করলেন ছায়া আমি দেখেছি কিনা। তা কি বললে তুমি? আমি বললাম, না, আমি ছায়াটা দেখি না। খামোখা ওনাকে আতঙ্কগ্রস্ত করে লাভ কি বলো? ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো তুমি। কিন্তু কিন্তু কি করবো এখন কাকা? ভাবছি। নিগারের মোবাইলটা ফোন বাজলো। মিসেস ফাতেমা আক্তার, পূর্ণিমার ক্লাসমেট ফারিয়ার মা, রানীর বাজার এলাকা থাকে এবং ভদ্র মহিলার স্বামীর সেলিম আক্তার কুমিল্লা শহরের একজন প্রথম সারির ব্যবসায়ী। জি আপা, বলেন। নিগারের কণা যেন কাঁপছিল। আফা, আজ তো ফারিয়ার জন্মদিন। আপনার মেয়েকে আমি আমার বাসায় নিয়ে এসেছি। দুপুরে খাইয়ে গাড়িতে পাঠিয়ে দেব না। আপনার মেয়েটকে আমি বিদায় করে দিয়েছি। আর ও আপনাকে বলেনি? আপনি ফোন করলেন না বলে আমি ফোন করলাম আর কি। আবার প্লিজ ওকে আবার আপনি বকাঝকা করবেন না যেন। ও নো! নিগারের হাতটা থেকে যেন ফোনটা পড়ে যায়। মেঝের কার্পেটের উপরে ফোনটা পড়ে গেল। কে হলো মা? সাধন আশ্চর্য ঝুঁকে পড়লেন। নিগার যেন কণ্ঠস্বরটা যেন ফুটছিল না। আর সে বলে উঠল, পূর্ণিমার মেয়ে, পূর্ণিমার মেয়ে। ও অন্য কেউ আমার মেয়ে না, ও আমার মেয়ে না। বলে দ্রুত পায়ে দরজার কাছে চলে এলেন সাধন আশ্চর্য। পেছনে পেছনে নিগার গেল। ওর দাঁড়িয়ে থাকতে এত কষ্ট হচ্ছে, মাথাটা কেমন যেন টলছে। খাওয়ার ঘরে কেউ নেই। ওরা রান্নাঘরের দিকে গেল। রাবিয়া চুলার সামনে যায়। চুলায় একটা সসপ্যান জ্বলছে, স্যুপ গরম করছে মনে হলো। পুনি কোথায়? নিগারের কণ্ঠস্বর কেমন যেন খসখস শোনালো। গোসলখানায় মামি। রাবিয়া ফিরে তাকিয়ে বলল। নিগারের মুখ দেখে কিছুটা হতভম্ব হয়ে গেল। নিগার প্রায় দৌড়ে বেডরুমে চলে আসে। পেছনে সাধন আশ্চর্য আছে, এদিকে ওদিকে তাকাচ্ছেন, বিড়বিড় করে কি যেন চোপছেন এবং কাটা হাত থেকে যেন রক্ত দেখে নিলেন এবং নিগারের আঁচল যেন খসে পড়ছে। সেদিকে ভুরুক্ষেপ নেই। বেডরুমে কেউ নেই। বাথরুমের দরজা বন্ধ, তবে ভেতরে পানির কিংবা সারা শব্দ পাওয়া যাচ্ছে না। নিগার দরজার কাছে গিয়ে বলল, আয় পূর্ণা, পূর্ণা কি করছো তুমি? ভেতরে একটা পুরুষ কণ্ঠ বলল, আমি গোসল করছি। নিগার সাধন আশ্চর্যের দিকে তাকালো, বিশেষ করে বলল, হাসানের কলা। বৃদ্ধ মাথা নাড়লেন আর বললেন, তাকে জিজ্ঞেস করো সে কি চায়। হাসান, তুমি কি চাও? আমি ফিরে যেতে চাই। কোথায়? হাসান বলে উঠল, মৃত্যুর পরে মানুষ যেখানে যায়। নিগার বলল, সেখানে চাও না কেন? যেতে পারছি না তো। কিন্তু কেন পারছো না? আমি যে বেঁচে আছি, আমি যে মরিনি। নিগার যেন সে বৃদ্ধের দিকে তাকালো। ওর চোখ মুখটা যেন অসহায় ভাব। সাধন আশ্চর্য পাঞ্জাবির পকেট থেকে ক্যানটা বের করলেন। তারপর উবু হয়ে বসে জিনিসটা বাথরুমের দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে দিলেন। তখনই ভেতর থেকে ভয়ঙ্কর এক চিৎকার শোনা গেল, যেন এক হিংস্র সাপ ভয়ঙ্কর আক্রোশে যেন গর্জন করে উঠছে। সে সবকিছু ভেঙে চুরে ফেলবে। নিগার থরথর করে কাঁপছিল। চিৎকার শুনে রাবিয়ার রান্নাঘর থেকে ছুটে গেছে। এই মুহূর্তে নিগারকে জড়িয়ে ধরে রেখেছে সাধন আশ্চর্য। বিড়বিড় করে মন্ত্র চড়ছেন। একটু পর ক্রোধ গর্জন থেমে গেল। নিগার ভয়কে ফ্যাকাশে দেখাচ্ছে আর ফ্যাস ফ্যাসে কণ্ঠে জিজ্ঞেস করলো, ওটা কি ছিল কাকা? তখন দরজায় তালা কি দিলেন? সাধন আশ্চর্য মৃত হেসে বললেন, মহামন্ত্রপুত তুলসী মা, আজ থেকে 40 বছর আগে আমার গুরু স্বর্গীয় নারায়ণ শিব শাস্তি দিয়েছিলেন। বলে 2 হাত জড়ো করে কাকে যেন প্রণাম করলেন। তারপর বললেন, মহামন্ত্রপুত তুলসী এক মহা রক্ষা কবচ মা। বলেই বাথরুমের দরজার কাঁধ থেকে জোরে ধাক্কা দিলেন সাধন আশ্চর্য। বৃত্ত হলেও প্রত্যহ যোগ সাধন করেন বলে শক্তি সামর্থ্য এখনো আছে। দরজার চিটকিনি খুলে যায়। তখন নিগার বলল, মামি, পূর্ণা গেল কোথায়? রাবিয়া আত্মচিৎকার করে ওঠে। লাল প্লাস্টিকের বড় বালতিটা উল্টানো, মেঝের ওপরে পানি, মগটাও মেঝেতে পড়ে আছে। ওপাশের দেয়ালে গভীর ফাটলো এবং উপরের ছোট জানালার কাঁচ ভাঙা। হু হু করে রোদ ঢুকছে এবং তোমার মেয়ের একবার খোঁজ নাওনি তো? স্নিগ্ধ কণ্ঠে সাধন আশ্চর্য বললেন,
বৃদ্ধ ঘেমে গেছেন। পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছতে নিলেন। মোবাইলটা ড্রয়িং রুমের মেঝের ওপরে পড়েছিল। নিগার দৌড়ে ড্রয়িং রুমে চলে আসে। তারপর মিসেস ফাতেমা আক্তারকে ফোন করে। হ্যালো আপা, পূর্ণির কি খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, ও এখনই রওনা দিবে। আপনার মেয়ে কিছু খেলো না তো আপা? এত কষ্ট করে কাশ্মীরি পোলাও আর টমেটো চিকেন করলাম, আপনার মেয়ে তো ছুঁয়েও দেখলো না, ডিমের মিহিদানিও না, আমার শ্বশুর বাড়ির রস পিঠাটাও খায়নি, যা একটুকু আপেলের সালাদ খেলো আর কি। এই বলে আকাশ তার ঘটনাটি শেষ করেছিল এবং আর কিছু শুনতে পারেনি। শেষ পরিণতি কি হলো ঘটনা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। জসিম ভাই, আমি নেট না থাকার কারণে ঠিক মতো ঘটনা পাঠাতে পারছি না, এর জন্য ক্ষমা প্রার্থী। তো জসিম ভাই, আজকের মতো বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি হলে আমার সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি আপন বলছিলাম। ভৌতিক দুনিয়া। থ্যাংক ইউ সো মাচ আপন ভাই। বাট ঘটনা ভালো ছিল, বেশ ইউনিক একটা স্টোরি ছিল। বাট যদি আর একটু গুছিয়ে, মানে এটা তো গল্প ছিল, আপনি যদি একটু ঘটনার আকারে যদি গুছিয়ে লিখতে পারতেন সবচেয়ে বেস্ট হতো। বাট স্টোরি ওয়াজ আউটস্ট্যান্ডিং, খুবই রহস্যময় একটা ঘটনা ছিল এবং খুব ভালো লেগেছে আমার কাছে। আমি বলবো ব্যক্তিগতভাবে খুবই সুন্দর একটা স্টোরি ছিল, দারুণ, খুব বেশি সুন্দর ছিল স্টোরি। এবং আমি আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে কষ্ট সার্থক হয়ে যাবে এবং টুডে অর টুমরো আপনাদের কাছে সবসময় ভালো লেগেছে এর আগেও। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি দেরি করবো না, আমি আজকে মতো এখানে কিন্তু শেষ করবো। এবং আমি 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 জানি যে আপনাদের কাছে সবসময় দারুণ দারুণ সব ঘটনা থাকে। আপনারা কিন্তু ঘটনা পাঠিয়ে দিতে পারেন ভৌতিক কথায় এবং ভৌতিক দুনিয়া ঘটনা পাঠানোর দুটি বই আছে। একটা ইমেল আইডি হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমেল আইডি হচ্ছে ভৌতিকদুনিয়া@gmail.com, BHOUTIKDUNIA@gmail.com। ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করে দিতে পারেন। অথবা আপনারা চাইলে আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 04009301111। অবশ্যই ঘটনার শুরুতে লিখবেন যে ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠাচ্ছে, দিস ইজ ইট, তাহলেই চলবে। আর কিছু করা লাগবে না, ঘটনা পাঠিয়ে দিলেই চলবে, আমি অবশ্যই ডিস্ট্রাক্ট করে দেবো। সো দিস দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে। ততক্ষণ মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।